ভাগীরথীর উপর ব্রিজ পার হচ্ছি। নদীতে বেশ ভালোই জল আছে। কৃষ্ণনগরের পর ফারাক্কার মধ্যে এই একমাত্র ব্রিজ। এখন আমাদের লক্ষ্য গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, যা আজ বিলুপ্তই বলা চলে। সেখানে প্রাচীন রক্তমৃত্তিকা মহাবিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। দেখে নেওয়া যাক এই পর্বের পথটা। পলাশী যুদ্ধ স্মারক থেকে পলাশী তোরণে এসে আবার NH-34 ধরে সোজা উত্তরে এগিয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় ঢুকে পড়ব। প্রথমে আসবে রেজিনগর, তারপর সরুলিয়া পার হয়ে বেলডাঙ্গা, বেশ ঘন জনবসতিপূর্ণ এলাকা। তারপর আমরা পৌঁছাবো সারগাছি, আসবে চালতিয়া, তারপর রানীনগরে পশ্চিমে বাঁক নিয়ে রাস্তা বহরমপুরের মধ্য দিয়ে এগোবে। ব্রিজে ভাগীরথী পার হয়ে একটু এগিয়ে খাগড়াঘাটে জাতীয় সড়ক ছেড়ে দক্ষিণমুখী স্থানীয় রাস্তা ধরে এগোব। বেশ কিছুটা এগিয়ে আসবে কর্ণ সুবর্ণ। এই জায়গাটা থেকে ভাগীরথীর অপর পারেই সারগাছি। আমরা চলেছি কর্ণ সুবর্ণ। বাদিকে মন নিতে হবে না। সামনেই জাতীয় সড়ক ছেড়ে স্থানীয় রাস্তা ধরব। গ্রামের মধ্য দিয়ে রাস্তা, অবস্থা ভালো না হলেও চলা যাচ্ছে। আমরা চলেছি নীলকুঠি ডাঙ্গার দিকে। কর্ণ সুবর্ণে প্রবেশ করেছি আমরা। প্রায় লোকের উঠোন দিয়ে রাস্তা। নীলকুঠির দিকে এগোচ্ছি। এই জায়গার নাম চাঁদপাড়া। বারবার লোকের কাছে পথের নিশানা জেনে এগোচ্ছি আমরা। জটিল রাস্তা। সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকা। আজ ঈদ-উজ-জোহা, উৎসবের দিন। তবে দারিদ্র্যের কারণে তেমন কোনো সমারোহ দেখছি না। ও বাবা, ইটের রাস্তা। গোলকধাঁধার মতো পথ পেরিয়ে অবশেষে আমরা নীলকুঠি এলাকায় পৌঁছে গেলাম। সামনে নীলকুঠির চোঙা দেখা যাচ্ছে। এই সামনে একটা খোলা মাঠের মতো জায়গা, পিছনে সম্ভবত ভাগীরথী নদী। খোলামেলা, বেশ সুন্দর পরিবেশ। মাঠের মধ্যে দাঁড়িয়ে চারপাশটা দেখে নিচ্ছি। স্থানীয় দুটি ছেলের কাছে জায়গাটা সম্পর্কে জানার চেষ্টা করছি। এটা যেন কি নাম? নীলকুঠি। ওইখানটা আগে নীলকুঠি ছিল না? এটা বললাম তো, এটা চুরিভাতি করার জন্য খুব ভালো জায়গাটা। ভাগীরথীর দিকটায় চাষের নাবাল জমি, বিল। পিছনে ভাগীরথীর প্রবাহ পথ এখান থেকে দেখা যায় না। এখানে একটা ঢিপি ছিল, যেখানে 2005-06 সালে প্রত্নতাত্ত্বিক খনন হয়েছিল। তা থেকে কোনো বৃহৎ নির্মাণের প্রমাণ না পাওয়া গেলেও কিছু ফলকে খোদিত অক্ষত দেবদেবীর মূর্তি, প্রচুর ভগ্ন মূর্তি ও দৈনন্দিন জীবনযাপনের উপকরণ পাওয়া গিয়েছে।
এই অঞ্চলকে প্রাচীন কর্ণসুবর্ণের অংশ হিসাবে গণ্য করা হয়। ইটের চোঙাটা ছাড়া নীলকুঠির আর কোনো ভগ্নাবশেষই দেখতে পাচ্ছি না। লোকজন সব ইট খুলে নিয়ে চলে গেছে। নীলকুঠির অবশেষ হিসাবে এটুকুই মাত্র রয়ে গেছে। এখানে কষ্ট করে আসার কিন্তু কোনো সার্থকতা নেই। এটাও রাস্তা, এই যে এখান থেকে লোকের উঠোন নয়। এইটা দিয়ে ডান দিকে যেতে হবে, বুঝছিস? মনে হয় হ্যাঁ, নাকি জিজ্ঞাসা করে নি এইবারে বুঝেছি। ঈদুজ্জোহা উপলক্ষে এখানে ঘরে ঘরে কুরবানি হচ্ছে। সে দৃশ্য ক্যামেরাবন্দি করার নয়। ও, আমরা এইটা দিয়ে এসছি কিন্তু, বুঝছিস? ওরা কিন্তু যেতে বলছে অন্য রাস্তা দিয়ে। এসে আমরা বাদিকে। ভোট কিন্তু সবার একটাই। হ্যাঁ, ভোট এই সেই মেন রাস্তা। ভোট কিন্তু সবারই একটা করেই ভোট। হ্যাঁ, ঠিক আছে, এই যে মেন রাস্তায় উঠে গেলাম আমরা। এবার আমরা চলেছি রাক্ষসী ডাঙ্গার দিকে, যেটা আরেকটা প্রত্নস্থল। স্থানীয় মানুষের পথ নির্দেশ অবলম্বন করে এগোচ্ছি। আমরা কর্ণসুবর্ণ স্টেশন চলে আসছি। হ্যাঁ, মনে হয় ঠিক বলেনি, একটু স্টেশনে চলে আসছি। আমরা পৌঁছে গেলাম রাক্ষসী ডাঙ্গা। পূর্বতন ছিরুটি বা বর্তমান কর্ণসুবর্ণ স্টেশনের কাছে এই জায়গাটা। এই গ্রামের নাম হচ্ছে রাঙ্গামাটি। কর্ণসুবর্ণ নগর ও রক্তমৃত্তিকা মহাবিহারের তালাশে এখানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে 1928-29 সালে উৎখনন চালানো হয়। বর্তমানে খননস্থলের কাছে কেবলই চাষের ক্ষেত এবং একটি ইসলামীয় ধর্মস্থান দেখা যাচ্ছে। এই খনন প্রার্থিত ফল না দিলেও এখানে খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 9ম শতক পর্যন্ত বসবাসের প্রমাণ পাওয়া গিয়েছে। ভাগীরথী ওই সময় এই অঞ্চলের কাছ দিয়েই প্রবাহিত হতো। ক্রমশ তার সর্পিল গতিপথ পূর্বে সরতে থাকে। এখানে বন্যা ও দীর্ঘ সময় ধরে জলমগ্নতার প্রমাণ পাওয়া গিয়েছে। কর্ণসুবর্ণের কথা ইতিহাসে পাওয়া যায় চৈনিক পর্যটক জুয়ানজ্যাং তথা হিউয়েনসাংয়ের পর্যটন বৃত্তান্তে। তিনি বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্কের সময়ে এখানে এসেছিলেন। শশাঙ্কের রাজ্যের নাম ছিল গৌড়, যার রাজধানী ছিল এই কর্ণসুবর্ণে। তিনি 600 থেকে 638 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। প্রাথমিক খননের সাফল্য না মেলায় হয়তো পরবর্তীকালে এখানে তেমন বড়সড় কোনো খনন হয়নি। তবে এখানে ইটের নির্মাণের সাক্ষ্য পাওয়া গিয়েছে। বেশ কিছু মুদ্রা, সিল ও প্রচুর মাটির বাসনপত্রও মিলেছে, যা যে কোনো প্রত্নস্থলেই পাওয়া যায়। তবে কর্ণসুবর্ণের নগর সভ্যতা সংক্রান্ত কিছু এই সামান্য খননে পাওয়া যায়নি। খনন কার্যের কিছুই অবশিষ্ট নেই। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটাতেই ছিল এককালে প্রাসাদ। এই সেই খনন স্থল, এই সেই মাটি খুঁড়ে পাওয়া ইটের প্রাচীর। জুয়ানজ্যাং এর লেখা থেকে জানা যায় কর্ণসুবর্ণ জনবহুল শহর ছিল, যার নাগরিকেরা ছিলেন বেশ ধনী। এখানকার নিচু ও আর্দ্র জমিতে ভালো চাষ হতো। চারপাশে অঢেল ফল ফুল পাওয়া যেত। আবহাওয়া ছিল মনোরম। এখানকার মানুষ ছিল সচ্চরিত্র ও তারা পড়াশোনার কদর করত। এখানকার মানুষ
বিবিধ ধর্মানুসারী ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত। শৈব শশাঙ্ককে তিনি অসহিষ্ণু ও বৌদ্ধ বিরোধী বললেও রাজধানীর কাছে এবং তার রাজ্যের অন্যান্য জায়গায় বৌদ্ধ সংঘ ও বিহারগুলির উপর শশাঙ্কের অত্যাচারের কোনো প্রমাণই পাওয়া যায় না। রাক্ষসীডাঙ্গা থেকে সামান্য উত্তরে এগিয়ে আমরা এবার আসলাম কর্ণসুবর্ণের সবচেয়ে বিখ্যাত প্রত্নস্থল যদুপুর গ্রামের রাজবাড়ি ডাঙ্গায়। এএসআই এর পরিচিতিতে খননপূর্ব অবস্থায় এখানে যে ঢিপি ছিল তাকে রাজা কর্ণের প্রাসাদ বলা হয়েছে, যা স্থানীয় মানুষের কাছে ঢিপিটির পরিচয় ছিল। তবে খননের পরে এই জায়গাটি রক্ত মৃত্তিকা মহাবিহার হিসাবে চিহ্নিত হয়েছে। 1962 সাল থেকে 1982 সাল পর্যন্ত এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের উদ্যোগে কয়েক দফায় খনন কার্য চালানো হয়। এই খননের ফলে এখানে টেরাকোটা স্টিলে খোদিত লিপিতে রক্ত মৃত্তিকা মহাবিহারের উল্লেখ পাওয়া গিয়েছে। এই সেই রক্ত মৃত্তিকা বিহার, ইউএন সাংয়ের বর্ণনা এতে পাওয়া যায়। প্রাপ্ত প্রত্নদ্রব্য ও নির্মাণগুলির অবশেষ থেকে এখানে 3টি পর্যায়ে বসবাসের প্রমাণ মেলে। প্রথমটি খ্রিস্টীয় 2য় থেকে 4র্থ শতক, দ্বিতীয়টি 5ম থেকে 10ম শতক এবং তৃতীয়টি 10ম থেকে 13শ শতক। রাজবাড়ি ডাঙ্গায় মোট 98টি সিল পাওয়া গিয়েছে, যাদের মধ্যে 41টির পাঠোদ্ধার সম্ভব হয়েছে। এখানে একটি শস্যাগারের অস্তিত্ব পাওয়া গেছে। 7ম 8ম শতকে সেটি ভস্মীভূত হওয়ার সময় সেখানে চাল গম সঞ্চিত ছিল। এখানে পাওয়া সিলগুলি থেকে জানা যায় গ্রিক ও রোমানদের সাথে এবং দক্ষিণ ভারতের সাথে এই জনপদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। অন্যান্য প্রত্নস্থলের মতো এখান থেকে মাটি, ধাতু বা পাথরের তৈরি দৈনন্দিন জীবনের উপকরণ যেমন কলসি, বিভিন্ন পাত্র, পেরেক, আংটি ইত্যাদি পাওয়া গিয়েছে। এছাড়া স্টাকো, ধাতব ও পাথরের মূর্তি, একটি অষ্টধাতুর ধর্মচক্র এখান থেকে পাওয়া গিয়েছে। জুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী সুউচ্চ শিখর সমন্বিত বৌদ্ধ মন্দির সহ রক্তমৃত্তিকা মহাবিহার আয়তনে বেশ বড় ছিল, যার ঘরগুলি আলো হাওয়াযুক্ত এবং প্রশস্ত ছিল। এখানে এই অঞ্চলের বিশিষ্ট বিদ্বানেরা জ্ঞান চর্চার জন্য সমবেত হতেন। তাছাড়া অদূরেই সম্রাট অশোক নির্মিত একটি স্তূপ ও সংলগ্ন একটি বিহারের কথা তিনি উল্লেখ করেছেন। এখানকার প্রথম স্তরের নির্মাণগুলি বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেগুলো সাদা বালি ও পলি আবৃত অবস্থায় পাওয়া যায়। 6ষ্ঠ ও 7ম শতকের নির্মাণের চিহ্ন হিসাবে মহাবিহারের অস্তিত্ব, 2টি স্তূপের গোলাকার ভিত্তিভূমি এবং সিঁড়ি পাওয়া গিয়েছে। 3য় স্তরের প্রথম দিকে প্রত্নস্থলের পূর্ব দিকে একটি পঞ্চায়তন বৌদ্ধ মন্দিরের অবশেষ আবিষ্কৃত হয়েছে। 1834 সালে মালয়ের এক বৌদ্ধ মন্দির থেকে প্রাপ্ত প্রস্তর ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় সেটি রক্তমৃত্তিকা নিবাসী এক মহানাবিক বুদ্ধগুপ্তের বাণিজ্য যাত্রার সাফল্য কামনায় কোনো বৌদ্ধ সংঘের প্রার্থনা। এ থেকে অনুমান করা যায় সমৃদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বী নাবিকদের অনেকেই বাণিজ্যে সফলকাম হয়ে প্রচুর ধনোপার্জন করেছিলেন, যাদের পৃষ্ঠপোষকতায় তৎকালে রক্তমৃত্তিকার মতো বেশ কিছু মহাবিহার গড়ে উঠেছিল এবং সচ্ছলভাবে সেগুলো চলত। এখানে কোনো সংগ্রহশালা গড়ে ওঠেনি, তাই এখান থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনগুলি অদেখাই রয়ে গেল। বিস্তৃতভাবে খনন বা গবেষণাও না হওয়ায় তেমন বিস্তৃতভাবে এখানকার কথা জানার উপায় নেই। যাই হোক, এই মহামূল্যবান প্রত্নক্ষেত্রে কিছুটা সময় কাটিয়ে আমরা জাতীয় সড়কে ফিরে গেলাম, চললাম রায়গঞ্জের উদ্দেশ্যে।